হ্যালো, আমরা আজকে হচ্ছে এই বৃত্ত অধ্যায়টা কমপ্লিট করব। বৃত্ত অধ্যায়টায় প্রিভিয়াস ইয়ারের ভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা আজকে সলভ করব। এখন এই বৃত্ত অধ্যায়টা কম্পারেটিভলি সহজ, যদি আমরা সরলরেখার সাথেও তুলনা করি বৃত্ত অধ্যায়টা কম্পারেটিভলি সহজ। এখানে মোট ভ্যারিয়েবল কেবল হচ্ছে তিনটা, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ অ্যান্ড একটা হচ্ছে সি। আমরা যদি আমাদের এই দেওয়া প্রশ্নটা থেকে আমরা এই তিনটা ভ্যারিয়েবলের মান কোনোভাবে নির্ণয় করে ফেলতে পারি, তারপর বাকি ম্যাথটা খুবই সহজ অ্যান্ড ছোট হয়ে যায়। এই ম্যাথগুলো করতে সহজ, এই ম্যাথগুলো করতে সময়টাও কম্পারেটিভলি কম লাগে। তো ওভারঅল ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই বৃত্ত অধ্যায়ের কোশ্চেনগুলো অ্যান্সার করা হচ্ছে বেশ ভালো একটা অপশন। যেহেতু এটার কোশ্চেনগুলো সহজ, অলমোস্ট কখনোই এই বৃত্ত থেকে আসা প্রশ্ন স্কিপ করা উচিত হবে না। তো তাহলে আমরা আজকে এই বৃত্ত অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ করা শুরু করি। এখানে বৃত্তের উপর প্রায় 25টার মতো প্রশ্ন আছে। আমরা আজকে এই 25টা প্রশ্ন এই ভিডিওতে কভার করে ফেলবো। আমরা এই কোশ্চেনটা খেয়াল করি। এই কোশ্চেনটা আমরা দেখতে পাই যে এখানে একটা ইকুয়েশন দেয়া আছে, সেটা দেয়া আছে তোমার পোলার ফর্মে। আমরা কিভাবে বুঝবো যে এটা পোলার ফর্ম? আমরা পোলার ফর্ম এটা বুঝতে পারি কারণ এখানে আমাদের আর দেয়া আছে, এখানে দেয়া আছে সাইন থেটা অ্যান্ড অলসো এখানে আমাদের দেয়া আছে কস থেটা। তো যদি আর সাইন থেটা কস থেটা এগুলো দেওয়া থাকে তাহলে আমরা বুঝি যে এটা পোলার ফর্ম একটা ইকুয়েশন। এখন পোলার ফর্ম থেকে আমরা কিভাবে কার্টেসিয়ান ফর্ম বা এক্স ওয়াই ফর্মে যাইতে পারি? তো তার জন্য আমাদের কি করতে হয়, আমরা কস থেটা এটার বদলে লিখবো এক্স ডিভাইডেড বাই আর, সাইন থেটা এর বদলে লিখবো ওয়াই ডিভাইডেড বাই আর, অ্যান্ড ফাইনালি আমরা আর এর বদলে লিখবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা যদি এভাবে এখন প্রতিস্থাপন করে দিই তাহলে আমাদের একটা ইকুয়েশন সে পোলার ফর্ম থেকে সে কার্টেসিয়ান ফর্মে চলে যাবে। তাহলে এখন আমরা হচ্ছে আমাদের এই কনভার্সনটা করি। এখানে আমাদেরকে এই ইকুয়েশনটা দেওয়া ছিল, এখন এখানে আমরা আর এর বদলে লিখব রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8। কস থেটা এর বদলে আমরা লিখব এক্স বাই আর প্লাস সাইন থেটা এর বদলে আমরা লিখব ওয়াই বাই আর। কিন্তু এখানে আমরা আবার আর এর বদলে যেটা বসানোর কথা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এখন এখানে সেটা বসাই দিব। তাহলে আমরা সেকেন্ড লাইনটা এরকম পাই। এখন আমরা এখানে ডান পাশটায় লসাগু করি, সেই লসাগুটা আমরা হচ্ছে বাম পাশে ক্রস গুণ করে নিয়ে এসে আমরা এভাবে ক্যালকুলেশনটা আগাই। আমরা ডান পাশটা ক্যালকুলেট করলে এরকম একটা এক্সপ্রেশন পাই। আমরা এরপরে ডান পাশে যেটা নিচে ছিল সেটা বাম পাশে উপরে এসে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই। এখন যদি আমরা এটাকে আমাদের বৃত্তের আদর্শ একটা ফর্মুলা, আদর্শ একটা ইকুয়েশন বা এক্সপ্রেশন তার সাথে যদি এখন আমরা কম্পেয়ার করতে যাই তখন এটা দেখতে কেমন হবে? তখন এটা দেখতে হবে এমন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 0 ইকুয়ালস টু 0। আমরা এরকম একটা ইকুয়েশন পাই। এখানে এটাকে আমরা বলতে পারি 2gx, এটাকে আমরা বলতে পারি 2fy অ্যান্ড এটাকে আমরা বলতে পারি c। তাহলে আমরা যদি আমাদের এই সরল করে পাওয়া ইকুয়েশনটার সাথে যদি আমরা বৃত্তের আদর্শ ইকুয়েশনটা যদি কম্পেয়ার করি তাহলে এখান থেকে আমরা জি এর ভ্যালু কত পাই অ্যান্ড এখান থেকে আমরা এফ এর ভ্যালু কত পাই। এখানে আমরা খেয়াল করে দেখি যে 2g এর বদলে এখানে আছে -8 আর 2f এর বদলে এখানে আছে -6 অ্যান্ড এখানে আমরা এফ এর ভ্যালু পাবো -3 অ্যান্ড যদি আমরা এখানে কম্পেয়ার করি এখানে আমরা সি এর ভ্যালু কত পাই? 0। তো তাহলে আমরা ওরা যদিও বলেছে যে এটা কনিক কিন্তু এটা আসলে বৃত্ত এক ধরনের কনিক অ্যান্ড তার এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তার জন্য আমাদের ফর্মুলা ছিল 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশের ফর্মুলা অ্যান্ড তাহলে এখান থেকে আমরা সেই খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করে ফেলতে পারি। 2 রুট ওভার জি স্কোয়ার দ্যাট মিনস 16 মাইনাস সি হচ্ছে 0। তাহলে এটা আমরা পাই 2 ইন্টু 4 বা আমরা এটা পাই হচ্ছে 8। আমরা কোন ফর্মুলা থেকে নিয়ে আসলাম? আমরা নিয়ে আসলাম 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এই ফর্মুলাটা থেকে। এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, এক্স থেকে যেটুকু অংশ কেটে নেয় তার দৈর্ঘ্য। আমরা বৃত্তের ইকুয়েশনের একটা ফরম্যাট আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এটা যেমন একটা ফরম্যাট, এরকম এখানে আমরা যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এটাও বৃত্তের ইকুয়েশনের আরেকটা ফরম্যাট। আমরা বৃত্তের এই ফরম্যাটটার সাথেও আশা করি পরিচিত। এই ফরম্যাটে এখানে আমরা এর মান পাই 3, বি এর মান পাই 2 এবং আর এর মান পাই হচ্ছে 5।
কেন এটাকে 5 স্কোয়ার লিখলাম? কারণ এখানে ছিল 25, সেটাকে আমি লিখেছি এখানে 5 স্কোয়ার। এখন এই ফরম্যাটের বৈশিষ্ট্যটাও আমরা আশা করি জানি। এই বৃত্তটার যে কেন্দ্র থাকবে সেই কেন্দ্রটা আমরা ধরবো হচ্ছে a, b এবং ব্যাসার্ধ হবে r। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,2 and ব্যাসার্ধ হচ্ছে 5। এখন আমরা ওরা যে শর্তটা আমাকে দিয়েছে আমি সেটার দিকে তাকাই। ওরা এখানে বলেছে যে বৃত্তের একটা জ্যা কেন্দ্রে 90 ডিগ্রি কোণ তৈরি করে, π/2 রেডিয়ান মানে 90 ডিগ্রি। তো তাহলে এই জ্যা এর দৈর্ঘ্য কত এটা এখন নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই ডায়াগ্রামটা ড্র করি। আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি যে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 3,2 আর এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5। অ্যান্ড এখানে আমরা যেই জ্যাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃত্তের জ্যা। আমরা তো আশা করি জ্যা আর চাপ আমরা চিনি, এটা হচ্ছে বৃত্তের জ্যা আর এটাকে আমরা বলি বৃত্তের চাপ, পরিধি বরাবর চাপ, সরলরেখা বরাবর জ্যা। এখন বলা হয়েছে যে এই জ্যা সে কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই জ্যা যদি কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমরা তো আসলে বলতে পারি যে ও এ বি এটা একটা সমকোণী ত্রিভুজ। অ্যান্ড যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে এই যে এ বি যেই জ্যা সে আসলে একটা অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে আমরা এই জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এটা হবে √of ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দ্যাট মিনস তাহলে এটার ভ্যালু হবে 5 মাল্টিপ্লাইড বাই √2। তাহলে এভাবে আমরা খুবই সহজে পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে এই জ্যা এর দৈর্ঘ্য কত সেটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। এই কোশ্চেনটায় বলা হয়েছে যে একটা বৃত্ত তার কেন্দ্র 4,3, তার ব্যাসের এক প্রান্ত যদি এটা হয় ব্যাসের অন্য প্রান্ত এর স্থানাঙ্ক কত হবে। আমরা এটা সিম্পলি ডায়াগ্রামটা ড্র করে আমরা এটা বোঝার চেষ্টা করি। বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র 4,3 অ্যান্ড বলা হয়েছে যে ব্যাসের এক প্রান্ত 3,1। এখন তাহলে বলা হয়েছে যে ব্যাসের যে অন্য প্রান্ত সি বিন্দু তার স্থানাঙ্ক কত হবে। এখন এখানে একটা ব্যাপার আমরা খেয়াল করি যে এখানে ব্যাসের দুই প্রান্ত যদি এ আর সি হয় অ্যান্ড কেন্দ্র যদি ও হয় তাহলে তো এখানে আমরা বলতে পারি যে ও আসলে মধ্যবিন্দু। অ্যান্ড ও যদি মধ্যবিন্দু হয় তাহলে এখানে আমরা মধ্যবিন্দু এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমরা সিম্পলি এ আর সি এর মধ্যবিন্দু ও আমরা এখানে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেললাম। এখন তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসাই আমরা সি বিন্দু এর এক্স ভ্যালু, এক্স স্থানাঙ্ক, আর সি বিন্দু এর ওয়াই ভ্যালু বা ওয়াই স্থানাঙ্ক এটা আমরা নির্ণয় করে ফেলি। তাহলে এখানে আমরা সিম্পলি এই মানগুলা বসানো শুরু করলাম। এখানে আমরা ও বিন্দু এর এক্স ভ্যালু সেটা হচ্ছে 4, সেটা আমরা বসালাম। তারপর ও বিন্দু এর ওয়াই ভ্যালু সেটা হচ্ছে 3, সেটা আমরা বসালাম। সেই একইভাবে আমরা এ বিন্দু এর এক্স ভ্যালু, এ বিন্দু এর ওয়াই ভ্যালু সেগুলো আমরা এখানে বসালাম। তাই যদি বসাই এখন তাহলে এখানে আমরা সি বিন্দু এর এক্স ভ্যালু অ্যান্ড সি বিন্দু এর ওয়াই ভ্যালু এটা তাহলে আমরা এখন এখান থেকে বের করে ফেলি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই 8 ইকুয়ালস 3 প্লাস এক্স অফ সি, তার মানে সি বিন্দু এর এক্স ভ্যালু হলো 5 অ্যান্ড এখানে আমরা পাই 6 ইকুয়ালস 1 প্লাস ওয়াই অফ সি, তার মানে ওয়াই অফ সি ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে আমরা এক্স অফ সি বিন্দু আর ওয়াই অফ সি বিন্দু আমরা নির্ণয় করে ফেলতে পারলাম। তাহলে আমরা বলতে পারি যে সি বিন্দু এর স্থানাঙ্ক হবে 5,5। তাহলে এই প্রশ্নটা আমরা সিম্পলি জাস্ট মধ্যবিন্দু এর থিওরি কাজে লাগাই আমরা নির্ণয় করে ফেলতে পারি। এই কোশ্চেনটা আমরা দেখি, এখানে বলা হয়েছে যে একটা জ্যা তার দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে এবং বলা হয়েছে যে এটা বৃত্তের কেন্দ্রে π/3 কোণ উৎপন্ন করে। তো তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত? আমরা অ্যাজ ইউজুয়াল ফার্স্টে জাস্ট ডায়াগ্রামটা ড্র করে তারপরে আমরা চিন্তা করি যে কি কি ক্যালকুলেট করতে হবে। এখানে আমরা জানি যে π/3 এটার মানে হলো 60 ডিগ্রি। π/3 হচ্ছে রেডিয়ান মোডে, এটার মানে হলো 60 ডিগ্রি। অ্যান্ড বলা হয়েছে যে একটা জ্যা, ধরি এই জ্যাটা হচ্ছে এবি জ্যা, এই এবি জ্যা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এখানে খেয়াল করো যে আসলে তোমার এই ও এ এটাও তো রেডিয়াস অ্যান্ড ও বি এটাও তো রেডিয়াস। তো ও এ আর ও বি দুটাই যদি রেডিয়াস হয় তার মানে তো আমরা বলতে পারি যে ও এ আর ও বি হচ্ছে সমান। ও এ আর ও বি যদি সমান হয়, কারণ তারা উভয় রেডিয়াস বা ব্যাসার্ধ, তারা সমান হইলে আমরা বলতে পারি যে এই কোণ অ্যান্ড এই কোণটাও হচ্ছে সমান। এখন ওই দুইটা কোণ যদি সমান হয়, ওই দুইটা কোণের মান কত? আমরা ধরি যে ওই কোণটার মান হলো এক্স অ্যান্ড তাই নিচের কোণটার মানও আমরা বলতে পারি এক্স, কারণ তারা তো সমান অ্যাঙ্গেল, কারণ দুইটা বাহু সমান, সমদ্বিবাহু, তাই সমান।
তাহলে এখন যেহেতু এটা একটা ত্রিভুজ, আমরা বলতে পারি যে তোমার এই 60 ডিগ্রি প্লাস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার কারণ একটা ত্রিভুজের এই তিনটা কোণ যদি আমরা যোগ করি অবশ্যই সেটা 180 ডিগ্রি হবে। অ্যান্ড সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এক্স এর ভ্যালু হলো 60 ডিগ্রি। তার মানে এখানে যে আমরা এক্স অ্যাঙ্গেলটা বললাম এটাও আসলে 60 ডিগ্রি, এখানে যে এক্স অ্যাঙ্গেলটা বললাম সেটাও 60 ডিগ্রি। তার মানে এখানে তিনটা অ্যাঙ্গেলই সমান। অ্যান্ড তিনটা অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে তো আমরা বলতে পারি যে আসলে তিনটা বাহুই এখানে সমান। অ্যান্ড তিনটা বাহু যদি সমান হয় তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। আমাকে যেহেতু বলা হয়েছে যে এর দৈর্ঘ্য হলো √3 একক, তাহলে আমরা বলতে পারি যে এই যে ব্যাসার্ধ এদের দৈর্ঘ্য √3 একক। তাহলে আমরা তো অলরেডি জেনে গেলাম যে এই বৃত্তটার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হলো √3। এন্ড তাহলে এই বৃত্তটার যে ক্ষেত্রফল এরিয়া সেটা হবে পাই ইন্টু আর স্কোয়ার সমান পাই ইন্টু √3 তার স্কোয়ার সমান 3 পাই। এই যে আমরা বৃত্তটা দেখতে পাচ্ছি, এই শর্তগুলো যদি আমরা ফলো করি তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল দাঁড়াবে 3 পাই বর্গ একক। এই কোশ্চেনটা আমরা খেয়াল করি। আমরা তো সাইন থেটা কস থেটা দেখে ভাবতে পারি যে এটা আসলে পোলার সমীকরণ। এটা আসলে ঠিক পোলার সমীকরণ না, এটাকে আমরা বলতে পারি এটা আমাদের একটা প্যারামেট্রিক সমীকরণ। এটা কেন প্যারামেট্রিক সমীকরণ? কারণ পোলার সমীকরণে আমাদের থাকার কথা আর এবং সাইন থেটা এবং কস থেটা, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে আমাদের এখানে এক্স অ্যান্ড ওয়াই এদেরকে দেয়া আছে, এক্স দেয়া আছে, ওয়াই দেয়া আছে। এখন এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক থাকার কথা, সেই এক্স আর ওয়াই এর মধ্যে এখানে আমাদের কোনো সম্পর্ক দেয়া নাই। তার বদলে এদের মধ্যে আলাদা একটা প্যারামিটার ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে থেটা। এখানে থেটা প্যারামিটার ইউজ করে আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। এখানে বলা হয়েছে যে এক্স সমান এ সাইন থেটা অ্যান্ড ওয়াই সমান এ কস থেটা। এখন তাহলে আমরা এই প্যারামিটার ইউজ করে এদেরকে আমরা একটা কার্তেশিয়ান সমীকরণে নিয়ে আসবো, আমাদের এক্স ওয়াই ফর্মে একটা সমীকরণে নিয়ে আসবো। অ্যান্ড তারপরে আমরা আইডেন্টিফাই করবো যে এটা আসলে কিসের সমীকরণ। তো তাহলে আমরা এটাকে এখন সিম্পলিফাই করার ট্রাই করি। আমরা এখানে কিভাবে এটাকে সলভ করব, আমাদের মেইন টার্গেট হচ্ছে কিভাবে আমরা প্যারামিটারটাকে সরাইতে পারি। যদি যে কোনো সময় আমরা প্যারামেট্রিক ইকুয়েশন দেখি আমাদের একটা টার্গেট হবে প্যারামিটার কিভাবে সরানো যায়। তো এখানে আমরা এই সাইন থেটা অ্যান্ড কস থেটা এদেরকে এখন আমরা সরাই ফেলবো। এখানে আমরা লিখতে পারি যে সাইন থেটা সমান হচ্ছে এক্স বাই এ, অ্যান্ড আমরা এখানে বলতে পারি যে কস থেটা সমান হচ্ছে ওয়াই বাই এ। তারপর আমরা এখন এই সাইন থেটা আর কস থেটা নিয়ে আমরা একটা সূত্র সবাই তো জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। তো যদি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 হয় তাহলে এখন আমরা সাইন থেটা এর বদলে এক্স বাই এ বসাই দিতে পারি, প্লাস আমরা কস থেটা এর বদলে ওয়াই বাই এ বসাই দিতে পারি, এটা ইকুয়ালস টু 1। অ্যান্ড এটাকে যদি এখন আমরা আর একটু ক্যালকুলেট করি তখন আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস এ স্কোয়ার, যেটা আমাদের বৃত্তের ইকুয়েশনের আরেকটা ফর্ম। এটা আমাদের বৃত্তের আরেকটা ফর্ম এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, এটার সাথে যায়। যেখানে আমরা বলতে পারি যে এ এর মান হলো 0, বি এর মান হলো 0 অ্যান্ড আর এর মান হলো এ। তাহলে আমরা বলতে পারি যে এই যে সমীকরণটা দেয়া আছে কোশ্চেনে সেটা আসলে একটা বৃত্ত এর সমীকরণ। এই কোশ্চেনটা দেখি, এখানে আমাকে বৃত্তের মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ইকুয়েশন দেওয়া হয়েছে এন্ড বলা হয়েছে যে এখানে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। তাহলে এখন আমরা আগে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখে আমরা এখানে জি, এফ আর সি এর ভ্যালুটা নির্ণয় করে ফেলি। এখানে আমরা বলতে পারি যে -8 এটা হলো 2g, -10 এটা হলো 2f অ্যান্ড -11 এটা হলো c। তাহলে এখান থেকে আমরা পাই g এর ভ্যালু হলো -4, f এর ভ্যালু হলো -5 অ্যান্ড c এর ভ্যালু হলো -11। এখন y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, আমরা জানি যে একটা বৃত্তের y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সমীকরণ হলো 2√f স্কয়ার মাইনাস c। যদি এখন আমরা এই ভ্যালুগুলা এখানে বসায় দিই তাহলে আমরা কি পাই? আমরা পাই 2 ×
root over of f square, that means 25, minus c, that means minus 11. তাহলে আমরা এখানে পাবো 2 root over of 36, that means 2 into 6 equals to 12. তাহলে আমরা এখানে বলতে পারি যে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, সেটা হবে 12। এই কোশ্চেনটায় বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। তো আমরা এখানে আমাদেরকে যে বড় করে একটা ইকুয়েশন লিখে দেওয়া আছে, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে দেখি যে কি আসে আমাদের হাতে। এই ইকুয়েশনটায় যদি এখন আমরা এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে আমরা এখানে এরকম একটা ফর্ম পাবো। এখানে আমরা এরকম একটা ফর্ম পাবো, অ্যান্ড প্লাস তারপর যদি হচ্ছে আমরা এখন এইটুকু অংশ গুণ করি, তাহলে আমরা এরকম আরেকটা ফর্ম এখন পাবো। এখন কে এর মান কত হবে এটা আমরা এখন একটু চিন্তা করি। এটা যদি একটা বৃত্ত হয়, তারা তো এখানে বলেছে যে এটা একটা বৃত্ত এর সমীকরণ হইতে হবে। তো আমরা একটা বৃত্তের সমীকরণ একটু খেয়াল করি, একটা বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ দেখতে কেমন হয়। এইটা হচ্ছে একটা বৃত্ত এর স্ট্যান্ডার্ড সমীকরণ। এখানে কে কে থাকে, এখানে এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার থাকে। আমরা দেখতে পাই যে এখানে এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার আছে এখানে। তারপর এখানে সামথিং ইন্টু এক্স সামথিং ইন্টু ওয়াই থাকে। আমরা দেখতে পাই যে এখানে সামথিং ইন্টু এক্স সামথিং ইন্টু ওয়াই সামথিং ইন্টু ওয়াই সামথিং ইন্টু এক্স এরা এখানে আছে। তারপর আমরা আরো দেখতে পাই যে এখানে আমাদের একটা কনস্ট্যান্ট থাকে। তো আমরা এখানে আমাদের কনস্ট্যান্ট অ্যান্ড কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুলো এখানে আছে। তাহলে এখানে একমাত্র প্রবলেম কারা? প্রবলেমটা হচ্ছে এখানে কোনো এক্স ওয়াই নামে কোনো টার্ম নাই যেখানে এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই থাকবে। এই আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলায় এমন একটা পোর্শনও নাই যেখানে এক্স আর ওয়াই মাল্টিপ্লাইড আকারে আছে। তাহলে আমাদের এই যে এখানে যে ফর্মুলাটা, এখানেও কোনো এক্স আর ওয়াই মাল্টিপ্লাইড ফর্মে থাকতে পারবে না। তার জন্য কি হতে হবে, এখানে এই যে এক্স ওয়াই এরা ভ্যানিশ হয়ে যাওয়া লাগবে, এরা থাকতে পারবে না। তো এরা থাকতে না পারার জন্য তাহলে এখন আমরা কে এর ভ্যালু এখানে কত বলতে পারি। চিন্তা করে দেখো এখানে কত আছে, এখানে আছে মাইনাস 2xy, আর প্লাস দিয়ে যদি এখানে আমরা বলি এটা 2xy হয়, তাহলে আমার এই মাইনাস 2xy আর এই প্লাস 2xy এরা মিলে কাটাকাটি চলে যায়, এরা আর থাকে না। অ্যান্ড আমার একটা আইডিয়াল বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে আমার এক্স ওয়াইটা থাকার কথাও না। তো তার জন্য এখানে আমরা কে এর ভ্যালু তাহলে কত বসাবো, আমরা এখানে কে এর ভ্যালু 2 বসাবো, যাতে আমরা এখানে কে এর ভ্যালু যদি 2 বসাই দিই, তাহলে তখন এখানের প্লাস 2xy অ্যান্ড ওখানে মাইনাস 2xy মিলে ক্যান্সেল আউট হয়ে যায়, xy কোনো টার্ম আর আমাদের এই ইকুয়েশনটার মধ্যে থাকেই না। তাহলে এখানে কে এর মান কত হওয়া লাগবে, কে এর মান এখানে হওয়া লাগবে 2। এই কোশ্চেনটা আবার আমাদের প্রিভিয়াস আরেকটা কোশ্চেনের মতোই সহজ। এখানে আমাকে বলা হয়েছে যে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বা দৈর্ঘ্যটা কত হবে। তাহলে এই ইকুয়েশনটার দিকে যদি আমরা তাকাই, এই পোর্শনটা হলো 2gx এন্ড এই পোর্শনটা হলো 2fy এন্ড লাস্টলি এই পোর্শনটা হলো c। তাহলে যদি আমরা কম্পেয়ার করি, এখান থেকে আমরা বলতে পারি যে f এর ভ্যালু হলো -3 এন্ড এখান থেকে c এর ভ্যালু হলো 8। তাই যদি হয় তাহলে এখন আমরা বলতে পারি y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ সেটা হবে 2 root over of f square minus c, that means 2 root over of 9 minus 8। তাহলে এটা আমরা পাই 2 into root over of 1 বা এই ভ্যালুটা হয় 2। তাহলে এই কোশ্চেনে এই বৃত্তের সমীকরণে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বা পরিমাণ সেটার ভ্যালু তাহলে কত হবে, এটার ভ্যালু হবে 2। এই কোশ্চেনটা আমরা দেখি, এখানে আমাদেরকে আবার এই ইকুয়েশনটা দেয়া আছে পোলার ফর্মে। এন্ড যদি পোলার ফর্মে দেওয়া থাকে তখন সেটা আমরা কিভাবে হচ্ছে আমাদের এক্স ওয়াই বা কার্টেসিয়ান ফর্মে নিব। আমরা সাইন থিটা এর বদলে আমরা লিখব y ডিভাইডেড বাই r এন্ড আমরা r এর বদলে লিখব রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা দাঁড়ায় এমন 2 ইন্টু a ইন্টু হচ্ছে আমরা এখানে সাইন থিটা এর ভ্যালু এখানে বসাই দিলাম, আর এর ভ্যালু আমরা, তারপর এখানে আমরা আর তো রাখবো না, আর এর বদলে এখন আমরা বসাই দিব আর এর ভ্যালু সেটা হলো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এর পরের লাইনে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2ay। কিভাবে? আমরা সিম্পলি এ পাশে যেটা হচ্ছে নিচে ভাগ আকারে ছিল একটু পরে সেটা এখন
বাম পাশে এসে গুণ হয়ে গিয়েছে, এবং গুণ হওয়ার ফলে এখানে দুটা রুট গুণ হয়ে স্কোয়ার হয়ে রুট চলে গিয়েছে। তাহলে এখন আমরা এই যে ইকুয়েশনটা পাই, এটাকে এখন আমরা কি ফরম্যাটে লিখতে পারি? এটাকে এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay ইকুয়ালস 0। এখন এই যে একটা বৃত্তের ইকুয়েশন, এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলার সাথে আমরা এখন কম্পেয়ার করি। তো যদি এখন আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন এর সাথে কম্পেয়ার করি, এখানে আমরা দেখব যে 2gx এর বদলে এখানে কোনো টার্ম নাই, কোনো এক্স টার্ম নাই। তাহলে আমরা বলতে পারি যে g এর ভ্যালু হলো 0। তারপর যদি আমরা 2fy কে কম্পেয়ার করি, তাহলে এখানে আমরা দেখব যে এখানে নেগেটিভ 2ay আছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে f এর ভ্যালু তাহলে হবে নেগেটিভ a। অ্যান্ড এখানে যদি আমরা হচ্ছে আবার c এর দিকে তাকাই, আমরা দেখব c এর করেসপন্ডিং কোনো কনস্ট্যান্ট ভ্যালু এখানে নাই। তাহলে আমরা বলতে পারি যে c এর ভ্যালু হলো 0। তো তাহলে এখন আমরা এখানে ব্যাসার্ধের ফর্মুলাটা লিখে ফেলি। সেটা হবে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, দ্যাট মিনস সেটা হবে রুট ওভার অফ 0 প্লাস এ স্কোয়ার প্লাস 0 ইকুয়ালস টু এ। তাহলে আমরা বলতে পারি এই যে বৃত্তটার সমীকরণ দেয়া আছে, তার ব্যাসার্ধ আর এর মান হবে এ। এখানে একটা বৃত্তের 3টা বিন্দু দেয়া আছে, বৃত্তের পরিধির উপর অবস্থিত 3টা বিন্দু। বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র কোনটা। এখন যদি আমরা এটা অ্যাকচুয়ালি ম্যাথ করতে চাই, আমরা তো জানি যে কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব হবে সমান, ব্যাসার্ধের সমান বা সমান। তো আমরা ধরি এই 3টা বিন্দু হলো এ, বি আর সি। তাহলে এখন এরা যদি এ হয় অ্যান্ড বি হয় অ্যান্ড সি হয়, তাহলে এখানে আমরা বলতে পারি যে ও এ সমান ও বি। এটা হবে আমাদের একটা ইকুয়েশন, যে ও এ ইকুয়ালস টু ও বি। আরেকটা ইকুয়েশন আমরা বলতে পারি যে ও এ সমান হলো ও সি। এখন এই দুইটা ইকুয়েশন লিখে তারপর আমরা এদেরকে যদি সলভ করে আমরা এখান থেকে এক্স ও এর ভ্যালু কত, বা ও বিন্দুর এক্স ভ্যালু কত, ও বিন্দুর ওয়াই ভ্যালু কত, সেটা আমরা এখানে নির্ণয় করে ফেলতে পারি। আমরা তো বিন্দু থেকে বিন্দুর দূরত্বের সমীকরণটা অলরেডি জানি, আমরা সরলরেখা চ্যাপ্টারে সেই সূত্র নিয়ে একাধিক ম্যাথ করে আসছি। কিন্তু এখানে যদি আমরা এই প্রসিডিউরে ম্যাথটা করতে যাই, আমাদের ম্যাথটা অনেক সাইজে বড় হয়ে যাবে, সময় অনেক বেশি লাগবে। আমরা এই ম্যাথটাই এফিসিয়েন্টলি অপশন টেস্ট করব। তো আমরা এখানে রাফলি এই 3টা পয়েন্ট এ, বি আর সি, 3টা পয়েন্ট আমরা প্লট করে ফেললাম। তারপর এখন এখানে আমরা অপশনগুলো চেক করে দেখি যে কোন অপশনটা এই 3টা বিন্দুর মাঝে একটা কেন্দ্র হইতে পারে। আমরা যদি 2 নম্বর অপশনটা খেয়াল করি, যে এটা হলো 1,-3। 1,-3 বিন্দুটা আসবে এখানে। এখন একটা বৃত্ত সে যদি 3টা বিন্দু দিয়ে যায়, তাহলে এটা তো অবশ্যই কেন্দ্র হইতে পারে না। তাহলে এখানে আমরা রাফলি আমরা বলতে পারি যে হ্যাঁ, 2 নম্বর অপশনটা হবে না। তারপর যদি আমরা চিন্তা করি 1,3 পয়েন্টটা হবে এখানে। তো আবারও এই বিন্দুগুলা দিয়ে যায় যে বৃত্তটা 1,2, তার কেন্দ্র হইতে পারে না। তাহলে আমরা এটাও বাদ দিতে পারি। বাকি অপশন থেকে -1,3। এখন -1,3 হবে এরকম একটা জায়গাতে, আর -3,1 এটা হচ্ছে একটা বিন্দু, এটা হবে -3,1 এরকম একটা জায়গাতে। আমরা তাহলে একটা লিখলাম হচ্ছে -3,1, আর একটা আমরা লিখলাম হচ্ছে -1,3। তাহলে এখানে আমরা দুটা বিন্দু লিখলাম, একটা হচ্ছে আমাদের এই যে এই 4 নাম্বার অপশনের বিন্দু, একটা হচ্ছে আমাদের 1 নাম্বার অপশনের বিন্দু। যদি একটা বৃত্ত ফর্ম হয়, যদি একটা বৃত্ত আমরা এই 3টা পয়েন্টের থ্রুতে ফর্ম করি, তাহলে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এটা কেন্দ্র হওয়ার সম্ভাবনা বেশি, এটাও কেন্দ্র হইতে পারে, যেহেতু আমরা ঠিকভাবে প্লট করিনি। এখন আমরা এই 2টা বিন্দু, তাদের দূরত্বগুলো আমরা নির্ণয় করে দেখব। আমরা এই বিন্দু থেকে -3, -4 বিন্দুর দূরত্ব, 2,1 বিন্দুর দূরত্ব অ্যান্ড -6,5 বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করে দেখব যে তারা সমান আসে কিনা। তা যদি না হয়, তারপর আমরা এই বিন্দু থেকে 2,1 এর দূরত্ব, এই বিন্দু থেকে -3, -4 এর দূরত্ব এবং এই বিন্দু থেকে -6,5 এর দূরত্ব আমরা নির্ণয় করে দেখব। আমরা তারপর দেখতে পাবো যে এখানে 1 নাম্বার যে অপশনটা ছিল, সেটাই আসলে এই বৃত্তটার কেন্দ্র। ওই বিন্দু থেকেই যে 3টা বিন্দু দেয়া ছিল এ, বি অ্যান্ড সি, তাদের দূরত্ব সমান হয়। তো কাজে এখানে আমাদের সঠিক উত্তর হবে 1 নাম্বার অপশন -3,1। এই কোশ্চেনে বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। এখন আমরা তাদের আগে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে আগে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা আগে লিখে ফেলবো এখানে।
আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা লিখে ফেলি। এই স্ট্যান্ডার্ড ফর্মুলা হবে এরকম, আমরা এই যে এখানে ইকুয়েশনটা লিখে ফেললাম, এখন এটা আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলার সাথে কম্পেয়ার করি। আমরা যদি এখন একটা স্ট্যান্ডার্ড ফর্মুলার সাথে এটা কম্পেয়ার করি, তখন আমরা এখানে পাবো এটা হলো 2g অ্যান্ড এটা হলো 2f অ্যান্ড এটা হলো c। এখন দেখো এখানে তোমাকে কন্ডিশন কি দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে কন্ডিশনটা এরকম যে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করবে। তো বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা জানি যে x অক্ষকে স্পর্শ করার ক্ষেত্রে কন্ডিশন হলো g² = c। তো তাহলে এখানে 2g যদি k হয়, এখানে 2g যদি k হয়, তাহলে g মানে k/2। তো তাহলে এখানে আমরা বলতে পারি যে k/2 হোল স্কোয়ার = c এর ভ্যালু হলো 25, অ্যান্ড তার মানে আমরা বলতে পারি যে k/2 = ±5। আমরা দুপাশ থেকে হচ্ছে রুট ওভার করে ফেললাম, এন্ড তার জন্য একটা প্লাস মাইনাস চলে আসবে এখানে, অ্যান্ড তাহলে ফাইনালি আমরা বলতে পারি k এর ভ্যালু হবে ±10। তাহলে এখানে k এর মান যদি +10 অথবা -10 হয়, তাহলে এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করবে। আমরা এই কোশ্চেনটা খেয়াল করি, এখানে বলা হয়েছে একটা বিন্দু, এটা অবশ্যই বাইরের বহিস্থ একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত যে স্পর্শক তার দৈর্ঘ্যটা কত, এটা এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন আমরা আগে এটার ফিগারটা কেমন হবে আমরা একটু সেটা বোঝার ট্রাই করি। এটা দেখতে হবে অনেকটা এমন যে এটা হচ্ছে বৃত্ত অ্যান্ড এটা হচ্ছে বাইরের কোন একটা বিন্দু। এখন এই বিন্দু থেকে আমরা এই বৃত্তে একটা স্পর্শক ড্র করলাম। তো যদি আমরা একটা স্পর্শক ড্র করি, তখন এই স্পর্শকটার দৈর্ঘ্য কত হবে এটা আমরা এখানে জানতে চাই। তো এই স্পর্শকের দৈর্ঘ্য, এই বাইরের বিন্দুটা কত, বাইরের বিন্দুটা হলো 1, -1। তো এই স্পর্শকের দৈর্ঘ্যটা জানতে হলে আগে আমাদেরকে এই বৃত্তটা যে আছে, এই বৃত্তটার স্ট্যান্ডার্ড সমীকরণ, স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে বৃত্তটার সমীকরণ। এইটা দেওয়া হচ্ছে বৃত্তের গিভেন ইকুয়েশন যেটা দেওয়া আছে, এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিই, আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিই, অর্থাৎ সামনে এই যে 2 ছিল, এই 2 আমরা সরাই দিই, তখন বৃত্তটা দেখতে, ইকুয়েশনটা দেখতে এমন হবে। এখন এটা তাহলে হচ্ছে এই বৃত্তটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মেটে লিখে ফেললাম, যেখানে আমার সামনে এই যে x² + y² এটা দিয়ে শুরু হয়। আগে শুরু হয়েছিল 2x² + 2y² দিয়ে। তো তাহলে এখানে যে স্পর্শকটা ছিল, এই স্পর্শকের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা নির্ণয় যদি এখন আমরা করতে চাই, তাহলে আমরা এটা দৈর্ঘ্য নির্ণয় করব এভাবে। প্রথমে আমরা একটা রুট দিব, অ্যান্ড তারপর এই বৃত্তের ইকুয়েশনে আমাদের যত জায়গাতে x and y আছে, সেখানে আমরা x এর বদলে বসাবো 1 and y এর বদলে আমরা বসাবো -1 এই রুট এর নিচে। তো তার ফলে কি হবে, x এর বদলে আমরা বসাবো 1 প্লাস y এর বদলে আমরা বসাবো -1। কেন 1 -1? যেই বিন্দু থেকে আমরা স্পর্শকটা ড্র করেছি, আমরা সেই বিন্দুর xy বৃত্তের ইকুয়েশনে বসাবো, এন্ড আমরা উপরে রুট দিব মাইনাস এখানে 1/2 × 1 প্লাস 3/2 × y এর ভ্যালু আবার এখানে আমরা দিব -1 প্লাস 1/2। তো তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি এখন l এর ভ্যালু, তাহলে আমরা পাই √1/2। তাহলে এই যে আমরা স্পর্শকটা দেখতে পাচ্ছি, এটার দৈর্ঘ্য 1 / √2। এই কোশ্চেনটা আমরা দেখি, এখানে বলা হয়েছে যে p এর কোন মানের জন্য এই ইকুয়েশনটা একটা বৃত্ত নির্দেশ করে। এখন এই কোশ্চেনটা আমরা একটু আগে সলভ করে আসছি, এন্ড এটা তো 19-20 সেশনের একটা কোশ্চেন। আমরা এই সেম কোশ্চেনটাই আমরা একটু আগে সলভ করে আসছি, সেখানে p এর বদলে জাস্ট k ছিল। আমরা এই কোশ্চেনটা দেখি, এটা হচ্ছে 18-19 সেশনের একটা কোশ্চেন। আমরা মাত্র যে কোশ্চেনটা দেখলাম, সেখানে এই সেম কোশ্চেনটাই ছিল, জাস্ট k এর বদলে হচ্ছে p দেয়া ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের k এর ভ্যালু আসা প্রয়োজন 2। আমরা এই সিমিলার ম্যানারে আমাদের এই কোশ্চেনটাও সলভ করে ফেলতে পারি। তাহলে এটা একটা রিপিট এন্ড হুবহু সেম কোশ্চেন, তো এটা আমাদের আর সলভ করার প্রয়োজন নাই এখন। এখানে এই কোশ্চেনটা আমরা দেখি, এখানে বলা হয়েছে যে একটা বৃত্ত আরেকটা বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করে। দুটা বৃত্তের ইকুয়েশন এখানে দিয়ে দেওয়া আছে। এখন বলা হয়েছে যে এই দুটা বৃত্ত একে অন্যকে অন্তস্থভাবে স্পর্শ করে, a এর মান কত। আমরা এখানে আগে ফিগারটা ড্র করব, তার আগে আমরা হচ্ছে আমাদের এই যে প্রথম যে বৃত্তের ইকুয়েশন
অ্যান্ড সেকেন্ড যে বৃত্তের ইকুয়েশন, এই দুটা বৃত্তের ইকুয়েশন আমরা আগে একটু অ্যানালাইজ করি অ্যান্ড দেখি যে এদের কেন্দ্র কত, এদের ব্যাসার্ধ কত হয়। আমাদের প্রথম ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়া, এখান থেকে আমরা পাই যে আমাদের জি এর ভ্যালু 1, এফ এর ভ্যালু -1, সি এর ভ্যালু 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইখানে এইটার সেন্টার এর স্থানাঙ্ক হবে -g, -f, আর এই বৃত্তের ব্যাসার্ধ হবে √g² + f² - c। তাহলে এখানে g² হলো 1 প্লাস f² হলো 1 মাইনাস c হলো 1, তাহলে এটা হবে হচ্ছে রেডিয়াসটা হবে 1। তাহলে আমরা এই বৃত্তটার খোঁজ পাই, এই বৃত্তটা সেন্টার হচ্ছে -1,1 এন্ড এটার রেডিয়াস হচ্ছে 1। এখন আমরা হচ্ছে পরের বৃত্তটা খেয়াল করি। এই বৃত্তটাকে আমরা লিখতে পারি এভাবে। আমরা এই ফরম্যাটে যদি হইতেছে এই ইকুয়েশনটাকে খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এটার a ভ্যালু হলো 0 অ্যান্ড এটার b ভ্যালু এটাও 0। তো তাহলে এই বৃত্তটার কেন্দ্র এর স্থানাঙ্ক হলো 0,0 অ্যান্ড এটার রেডিয়াস হইল a, তাহলে এটার রেডিয়াস হচ্ছে a একক। আমরা দুইটা বৃত্ত দুইটা ফরম্যাটে দেওয়া, আমরা ওদেরকে অ্যানালাইজ করে ওদের সেন্টার কত, ওদের রেডিয়াস কত, এটা আমরা এখানে নির্ণয় করলাম। এইবার আমরা এদেরকে একটা ডায়াগ্রামে ড্র করি, তারা অন্তস্থভাবে স্পর্শ করে একে অন্যকে। আমরা সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা একটা ডায়াগ্রাম ড্র করি। এখন এখানে যখন আমরা বৃত্তটা ড্র করব, তখন আমাকে মাথায় রাখতে হবে যে আসলে কে কাকে ভেতর থেকে স্পর্শ করছে, অ্যান্ড এখান থেকে আমাকে আইডিয়া নিতে হবে যে কে সাইজে বড়, কে সাইজে ছোট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বলা হয়েছে প্রথম যে বৃত্ত এটা পরের বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করে। তো তার মানে পরের বৃত্তকে যেহেতু ভেতর থেকে স্পর্শ করে প্রথম বৃত্তটা, তাহলে প্রথম বৃত্তটা আসলে ভেতরে অবস্থিত অ্যান্ড সেটা হচ্ছে তাহলে ছোট। আর পরের বৃত্তটাকে ভেতর থেকে স্পর্শ করছে, তার মানে পরের বৃত্তটা আসলে সাইজে বড়। তো তাহলে আমরা আগে এই যে যেটাকে আমরা বড় বলে আইডিয়া করে নিচ্ছি, কারণ এটাকে ভেতর থেকে স্পর্শ করা হয়েছে, এটাকে তাহলে আমরা আগে ড্র করে ফেলি। এই বৃত্তের সেন্টার হচ্ছে 0,0 অ্যান্ড এটার ব্যাসার্ধ হচ্ছে a। এখানে এই বৃত্তটার কেন্দ্র হলো 0,0 অ্যান্ড এটার ব্যাসার্ধ এটা হলো a। এবার আমরা হচ্ছে অন্য বৃত্তটা ড্র করি। অন্য বৃত্তটা তার সেন্টার হলো -1,1 এবং রেডিয়াস হলো 1। তো আমরা এই বিন্দুটাকে ধরি, এটা হচ্ছে -1,1 অ্যান্ড এইটাকে সেন্টার করে একটা বৃত্ত হলো আমাদের -1,1। এই বৃত্তটার রেডিয়াস আমরা কত পাই? এই বৃত্তটার রেডিয়াস আমরা পেয়ে আসি হচ্ছে 1। তাহলে এই ডিস্টেন্সটা আমরা বলতে পারি এটা হচ্ছে 1। তাহলে এখন এখান থেকে আমার হচ্ছে a এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা কিভাবে এখন a এর ভ্যালুটা নির্ণয় করতে পারি? আমরা এই ছবিটাকে একটু জুম করি, করে তারপর আমরা চিন্তা করি যে একেবারে এই ও বিন্দু থেকে এই এ বিন্দু পর্যন্ত আমরা টোটাল লেন্থটা কত পাই। অবশ্যই এটা হবে এই রেডিয়াসের সমান বা a এর সমান। তাহলে আমরা বলতে পারি যে এই টোটাল লেন্থটা আসলে হচ্ছে a এর সমান। এই টোটাল লেন্থটা যদি a এর সমান হয়, এন্ড এখানে আমরা দেখে আসি যে এইটুকু ভ্যালু হচ্ছে 1, এন্ড এইটুকু ভ্যালুকে আমরা এখানে নির্ণয় করতে পারি। এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা লিখে রেখেছিলাম যে এই বিন্দুটা হচ্ছে এই নীল বৃত্তটার কেন্দ্র, সেটা হচ্ছে -1, +1। আর এই পাশের এই বিন্দুটা তো আমরা চিনি, এটা হচ্ছে 0,0 বিন্দু। তাহলে এখন আমরা চিন্তা করি যে এই ছোট বৃত্তের কেন্দ্র থেকে এই 0,0 পর্যন্ত দূরত্বটা কত হয়। এই বিন্দুটা আমরা জানি, এই বিন্দুটা আমরা জানি। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা আমরা এখন সিম্পলি খুবই সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। যদি আমরা বলি -1 - 0 হোল স্কয়ার প্লাস 1 - 0 হোল স্কয়ার, দ্যাট মিনস √2। তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব এইটা হইল √2। এন্ড তাই যদি হয়, আর আমরা তো জানি যে এই ছোট বৃত্তের যে ব্যাসার্ধ এটার দৈর্ঘ্য হলো 1।
তাহলে এবার আমরা চিন্তা করি যে এই ও বিন্দুটা থেকে একেবারে এ বিন্দু পর্যন্ত এই টোটাল লেন্থটা তাহলে কত হয়? এই পাশে 1 এন্ড এই পাশে √2, এন্ড তাই ওভারঅল এই রেডিয়াসটা হবে ও পাশের 1 প্লাস এই পাশের √2 সমান 1 প্লাস √2। এই কোশ্চেনটায় আমাকে বৃত্তের ইকুয়েশন দেওয়া হয়েছে পোলার ফর্মে, আর তারপর বলা হয়েছে যে এটার কেন্দ্র হচ্ছে 0.5, তো আমরা সবার আগে এই পোলার ফরম্যাটটাকে আমরা হচ্ছে কার্তেশিয়ান ফরম্যাটে নিয়ে আসি। আমরা আর এর ভ্যালু হিসেবে বসাবো √(x² + y² ইকুয়ালস টু a ইন্টু cos θ, এর মান বসবে x ডিভাইডেড বাই r, বা আমরা আর এর বদলে এখন লিখব √(x² + y²। এন্ড এটা যদি এখন এ পাশে আসে গুণ হয়ে, তাহলে আমরা পাই x² + y² ইজ ইকুয়ালস a ইন্টু x। সেখান থেকে আমরা বলতে পারি x² + y² মাইনাস ax ইজ ইকুয়ালস টু 0। এখন যদি আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে কম্পেয়ার করি, আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে কম্পেয়ার করলে আমরা এখানে দেখতে পাবো যে 2g এর ভ্যালু আসে হচ্ছে -a, এন্ড y নাই, তাহলে আমরা বলতে পারি যে y এর ভ্যালু আসবে হচ্ছে 0, c এর ভ্যালু আসবে 0, কারণ উপরে কোনো y নাই, উপরে কোনো কনস্ট্যান্ট নাই। আর এখানে 2g এর ভ্যালু যদি -a আসে, তাহলে আমরা বলতে পারি যে g এর ভ্যালু আসবে -a ডিভাইডেড বাই 2। তো এখন আমরা তো এখানে আসলে জানি যে আমাদের বৃত্তের কেন্দ্র এর স্থানাঙ্ক হলো -g, -f, এন্ড g এর ভ্যালু আমরা কত বের করে আসছি? -a/2। তাহলে -g এর ভ্যালু তাহলে কত হবে? -g এর ভ্যালু তাহলে হবে +a/2। তাহলে এখানে আমরা বলতে পারি বৃত্তের স্থানাঙ্ক হলো a/2, f এর ভ্যালু হচ্ছে 0। এখন তাহলে এই ফর্মুলা অনুযায়ী এইটা হওয়ার কথা বৃত্তের কেন্দ্র, কিন্তু বলা হয়েছে এইটা বৃত্তের কেন্দ্র। তাহলে এখন এখানে খেয়াল করি যে 0 আর 0 তো মিলেই যাচ্ছে, আর a/2 সমান 1/2, তার মানে a এর ভ্যালু কত? 1। তাহলে আমরা এখন জানি যে a এর ভ্যালু 1, কিন্তু এখানে তো আসলে আর a এর মান চাই নাই, এখানে চাওয়া হয়েছে যে ক্ষেত্রফলটা কত। তো এখন ক্ষেত্রফলটা কত এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হলো π × r²। এখন এখানে হচ্ছে আমরা রেডিয়াসের ভ্যালুটা কত পাই? আমরা যদি খেয়াল করি, আমরা জানি যে আমাদের রেডিয়াস এর ফর্মুলা হলো রেডিয়াস ইকুয়ালস √g² + f² - c। এটা আমরা জানি রেডিয়াসের ফর্মুলা। এখন আমরা এখানে g এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে -a/2। আমরা f এর ভ্যালু জানি, f এর ভ্যালু হচ্ছে 0, এন্ড আমরা c এর ভ্যালু আমরা জানি, c এর ভ্যালু হলো 0। তাহলে যেহেতু আমরা f এর ভ্যালু এখানে 0 এন্ড c এর ভ্যালু এখানে 0 এন্ড g এর ভ্যালু হলো -a/2, তাহলে এখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেট করি, আমরা পাবো r বা রেডিয়াস এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের +a/2। এরিয়া আর এর ভ্যালু যদি আমরা এখন এখানে r এর ভ্যালুটা a/2 বসায় দিই, তাহলে আমরা এখন পাবো যে এরিয়া ইকুয়ালস π × a² ডিভাইডেড বাই 4। এখন আমরা তো এর ভ্যালুটাও জানি, এর ভ্যালু আমরা বের করে আসছি, এর ভ্যালু হলো 1, আর সেই এর ভ্যালু যদি এখন আমরা এখানে 1 বসায় দেই, তাহলে আমরা এখান থেকে পাবো আমাদের একদম ফাইনাল অ্যান্সার, সেটা হলো এরিয়া ইকুয়ালস π ডিভাইডেড বাই 4। এই বৃত্তের ক্ষেত্রফল তাহলে π/4। এই কোশ্চেনটায় আমাকে বৃত্তের কেন্দ্র বলে দেওয়া হয়েছে, এন্ড বলা হয়েছে যে বৃত্তটা y অক্ষরেখাকে স্পর্শ করে। তাহলে এখানে বৃত্তটার ইকুয়েশন দেখতে কেমন হবে? আমরা বৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মুলাটা লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মুলা, আর আমাকে এখানে বলা হয়েছে কেন্দ্র 2, 1। আমরা জানি যে কেন্দ্র এর স্থানাঙ্ক হলো -g, -f, এন্ড সেটা যদি হয় 2, 1 এরা হচ্ছে কেন্দ্র, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে g ইকুয়ালস টু হচ্ছে -2 এন্ড f ইকুয়ালস টু হলো -1। তাহলে এখান থেকে আমরা g এর ভ্যালু এন্ড f এর ভ্যালু নির্ণয় করে ফেলতে পারি। আমরা এখন c এর ভ্যালুটা জানি না, আমরা এখান থেকে g এর ভ্যালুটা জানলাম, f এর ভ্যালুটা জানলাম, আমরা c এর ভ্যালুটা
এখনো জানি না, কিন্তু আমরা জানি যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি যে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে, যে এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি, এন্ড এফ এর ভ্যালু যেহেতু -1, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সি এর ভ্যালু তাহলে হবে -1 এর স্কোয়ার, বা সেটা হবে তাহলে +1। তাহলে এখন আমাদের একটা বৃত্তের যেই তিনটা ভ্যারিয়েবল প্রয়োজন, জি এর ভ্যালুটা প্রয়োজন, এফ এর ভ্যালুটা প্রয়োজন, এন্ড সি এর ভ্যালুটা প্রয়োজন, আমরা এই তিনটা ভ্যালুই এখন জানি। তাহলে এখন আমরা আমাদের যে বৃত্ত তার যে ফর্মুলা, স্ট্যান্ডার্ড ফর্মুলা, সেটা এখন আমরা এখানে লিখে ফেলতে পারি। তো এখানে যদি আমরা এখন জি এর ভ্যালু বসাই -2 এন্ড এফ এর ভ্যালু আমরা বসাই -1, তাহলে এখন আমরা এরকম একটা ফর্মুলা, এরকম একটা ইকুয়েশন আমরা পাই। এই ইকুয়েশন থেকে, এটা হচ্ছে আমাদের বৃত্তটার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখন আমাকে তো শুধু স্ট্যান্ডার্ড ইকুয়েশন চাওয়া হয়নি, আমার কাছে এখানে চাওয়া হয়েছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। এখন এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের যে ফর্মুলা, সেটা হলো 2√of জি স্কোয়ার মাইনাস সি। যদি আমরা এখানে জি এর ভ্যালু -2 তার স্কোয়ার এন্ড সি এর ভ্যালু যদি আমরা এখানে 1 বসিয়ে দিই, তাহলে আমরা পাবো 2 ইন্টু √of 4 - 1 3 সমান 2√3। তাহলে এটার, এই বৃত্তটার এক্স অক্ষের খণ্ডিতাংশ সেটা হবে 2√3। এই কোশ্চেনে বলা হয়েছে যে একটা সরলরেখা একটা বৃত্তে স্পর্শ করতে হবে। এখন একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করতে হবে, এইটার জন্য আমরা হয়তো একাধিক ফর্মুলা দেখে আসি যে হ্যাঁ, সি ইকুয়ালস টু আর ইন্টু √1 + m², এরকম। এখন এরকম ফর্মুলা কাজ করে, সেটা ঠিক আছে, কিন্তু ধরো যে এখানে আমাদেরকে এই ইকুয়েশনটা যেই ফরম্যাটে দেয়া আছে, এটা তো অন্য কোনো ফরম্যাটেও দেওয়া থাকতে পারে। আমার সরলরেখার ফর্মুলা অন্য ফরম্যাটে দেওয়া থাকতে পারে, আমার বৃত্তের যেই ইকুয়েশন, সরলরেখার ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন অন্য ফরম্যাটে দেওয়া থাকতে পারে। তো যদি অন্য ফরম্যাটে দেওয়া থাকে, তখন হয়তো আমাদের ওই যে ফর্মুলা আমরা শিখে আসি সেটা হয়তো কাজ নাও করতে পারে। তাই আমরা একটা জেনারেল ফর্মুলা শিখবো এই ধরনের কেসটার জন্য, যেটা একদম আলাদা করে মুখস্থ করা লাগে না, আমরা জাস্ট লজিক থেকে মনে রাখতে পারি। আমরা এই বৃত্তটার ইকুয়েশন খেয়াল করি। বৃত্তটার ইকুয়েশন হলো x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু √10 এর স্কোয়ার। এটা হলো এই বৃত্তটার ফর্মুলা। এখান থেকে আমরা বলতে পারি যে এই বৃত্তটার সেন্টারের স্থানাঙ্ক কত, এই বৃত্তটার সেন্টার হলো 0,0, এন্ড এই বৃত্তের ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ হলো √10। আমাদের বৃত্তের এই ইকুয়েশনের ফরম্যাট অনুযায়ী আমরা এই ডেটা দুটো পাই। এখানে যে সরলরেখাটা দেয়া আছে সেটা অনুযায়ী আমরা পাই 3x - y + c = 0। এটা হচ্ছে আমাদের এই সরলরেখাটার ইকুয়েশন। এখন একটা বৃত্ত যদি একটা সরলরেখাকে স্পর্শ করে, বা একটা সরলরেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, তখন এটা ডায়াগ্রামটা দেখতে কেমন হবে। এই ডায়াগ্রামটা থেকে আমরা দেখতে পাই যে বৃত্তের যে কেন্দ্র 0,0, তার থেকে সরলরেখাটার যে দূরত্ব, তার থেকে এই সরলরেখাটার যে দূরত্ব, লম্ব বরাবর যে দূরত্ব, আর এই বৃত্তটার নিজের যে রেডিয়াস বা ব্যাসার্ধ, এই দুইটা হইতে হবে সমান। কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব সমান এই বৃত্তটার ব্যাসার্ধ। এখন চিন্তা করি যে এই বিন্দু থেকে, কেন্দ্র থেকে সরলরেখাটার দূরত্ব এখানে কত। আমরা একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব আমরা নির্ণয় করতে পারি। সেটা নির্ণয় করার ফর্মুলাটা হচ্ছে, আমরা যেই সরলরেখাটার দূরত্ব নির্ণয় করব সেটা লিখব এই ডিস্টেন্সের যে ফ্র্যাকশন তার উপরের দিকে, অর্থাৎ লব আকারে। আমাদের এই সরলরেখাটার ইকুয়েশন হলো 3x - y + c = 0। তাহলে এখানে আমরা লিখব 3x - y + c। আমরা সরলরেখা চ্যাপ্টারে যখন কোশ্চেনটা সলভ করে আসি, তখন আমরা এই ফর্মুলাটা ডিটেইলসে দেখে আসছি। আর নিচে আমরা লিখব √of x এর সহগের স্কোয়ার বা 3 এর স্কোয়ার যোগ y এর সহগের স্কোয়ার বা -1 এর স্কোয়ার। আর উপরে আমরা এই x এর জায়গাতে লিখব আমরা যেই বিন্দু থেকে দূরত্বটা নির্ণয় করব সেই বিন্দুর x ভ্যালু বা 0, এন্ড y এর বদলে আমরা লিখব যেই বিন্দু থেকে আমরা দূরত্ব নির্ণয় করতে চাই সেই বিন্দু এর y ভ্যালু বা 0। তাহলে এখান থেকে আমরা ওভারঅল d এর ভ্যালুটা পাচ্ছি c ডিভাইডেড বাই √10। এটা হচ্ছে এই একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব। আর আমরা এই বৃত্তটার রেডিয়াস আকারে কত দেখে এসেছি, আমরা দেখে আসছি যে এই বৃত্তটার ব্যাসার্ধ হলো √10।
তাহলে এই ডিস্টেন্স যেটা সেটাই তো এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে এটা ইকুয়ালস টু ব্যাসার্ধ ইকুয়ালস √10। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি c/√10 ইকুয়ালস √10, অর্থাৎ c ইকুয়ালস টু 10। তাহলে এই c এর মান যদি 10 হয় তাহলে এই সরলরেখাটা এই বৃত্তকে স্পর্শ করতে পারবে। এখানে আমাদের কোন লজিকটা আমরা অ্যাপ্লাই করলাম, যদি স্পর্শ করে তাহলে কেন্দ্র থেকে ওই সরলরেখাটার যে লম্ব দূরত্ব সেটা ইকুয়ালস টু হবে বৃত্তটার ব্যাসার্ধ এর সমান। আমরা এই কোশ্চেনটা খেয়াল করি, এখানে আমার বৃত্তটার কেন্দ্র দিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্র হচ্ছে -g, -f। এই কেন্দ্রটা বলা হলো -3, -2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে g এর ভ্যালু হচ্ছে 3 and f এর ভ্যালু হচ্ছে 2। তো এখান থেকে আমরা g এর মান and f এর মান জানি। আমাকে বৃত্তটার ব্যাসার্ধ জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে ব্যাসার্ধ এর ফর্মুলা হচ্ছে √g² + f² - c। এখন আমরা তো এখানে g এর ভ্যালুটা জানি, f এর ভ্যালুটা জানি, আমরা কার ভ্যালু জানি না, আমরা এখানে c এর ভ্যালু জানি না। তো তার জন্য আমাকে অন্য একটা কন্ডিশনের দিকে তাকাতে হবে। বলা হয়েছে যে এটা x অক্ষকে স্পর্শ করে। যদি এটা x অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা বলতে পারি যে g² = c। এটা একটা কন্ডিশন। এখন g² = c যদি হয় x অক্ষকে স্পর্শ করলে, তাহলে আমরা বলতে পারি যে c = g এর ভ্যালু তো 3, তাহলে 3² বা c = 9। এখন আমরা তাহলে এখানে এই মানগুলো বসিয়ে দিই, আমরা পাবো r √, এখানে আমরা যদি g এর ভ্যালু বসাই, g এর ভ্যালু তো হচ্ছে 3, তাহলে g² হবে 9। এখানে আমরা বসাবো 9 যোগ f এর ভ্যালু f², f এর ভ্যালু 2, তাহলে f² হবে 4 - c এর ভ্যালু হচ্ছে 9, তাহলে এখানে বসবে হচ্ছে 9। তাহলে আমরা এখানে r এর ভ্যালু পাই √4 and r আসে 2। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস হবে 2 একক। এই কোশ্চেনটা এখানে বলা হয়েছে যে y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ এখানে কন্ডিশন মূলত দুইটা দেওয়া। এক, বলা হয়েছে যে y অক্ষকে এটা স্পর্শ করে, এটা y অক্ষকে স্পর্শ করে। এখান থেকে আমরা বলতে পারি যে বৃত্তের ফর্মুলা অনুযায়ী f² = c। আর বলা হয়েছে যে এটা মূল বিন্দুতে স্পর্শ করে বা মূল বিন্দু গামী, যেহেতু এটা মূল বিন্দু দিয়ে যায় তাই আমরা এখানে বলতে পারি যে g এর ভ্যালু হবে, তাই আমরা এখানে বলতে পারি যে c = 0। মূল বিন্দু গামী হলে c এর ভ্যালু হয় 0 and c এর ভ্যালু যেহেতু 0, তাহলে এখানে আমরা বলতে পারি যে f² = 0 বা f = 0। তাহলে এখন আমাদের বাকি থাকবে কি? এখন আমাদের বাকি থাকে আমরা এখন g এর ভ্যালুটা তাহলে নির্ণয় করতে চাই। g এর ভ্যালুটা নির্ণয় করে ফেললেই আমরা বৃত্তটার পূর্ণাঙ্গ সমীকরণ নির্ণয় করতে পারি। এখন তার জন্য আমরা এখানে দেখব যে বলা হয়েছে বৃত্তটা 3, -4 বিন্দু দিয়ে যায়। তো যেহেতু এই বিন্দু দিয়ে যায় তাহলে আমরা বৃত্তের ইকুয়েশনে এই বিন্দুটা বসাইতে পারি। আমরা এখন সেটাই করব। আমরা এখন বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা লিখে ফেলি। এটা হলো আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখন এখানে আমরা x এর ভ্যালু বসাবো 3 and y এর ভ্যালু আমরা বসাবো -4। x এর ভ্যালু 3 and y এর ভ্যালু আমরা বসাবো -4। আমরা x আর y এর ভ্যালু এখানে বসাই দিব কারণ এটা 3, 4 এই বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা এখন নেক্সট লাইনটা পাবো। আমরা নেক্সট লাইন হিসেবে এই ইকুয়েশনটা পাই। এখন এখানে আমরা c এর ভ্যালু 0 and f এর ভ্যালু 0 বসাই দিই। এখানে যদি c এর ভ্যালু আসে 0, এখানে f এর ভ্যালু আসে 0, তাহলে এখান থেকে আমরা পাই 25 = -6g। দ্যাট মিনস g এর ভ্যালু আসবে 6 / 25 / -6। তো তাহলে এখন আমরা এখানে f এর ভ্যালু জানি, c এর ভ্যালু জানি, g এর ভ্যালু জানি। এই c, f আর g এই তিনটা ভ্যালুই যদি এখন আমরা আমাদের এই ইকুয়েশনে g, f and c এর জায়গাতে বসায় দিই তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড যে বৃত্তের সমীকরণ সেটা আমরা এখানে পেয়ে যাব। সেই বৃত্তের ইকুয়েশনটা দেখতে কেমন হবে? এই বৃত্তের ইকুয়েশনটা দেখতে হবে এমন: x² + y² - 25 / 3 × x = 0। এটাই হবে আমাদের এই বৃত্তটার ইকুয়েশন। এখানে আর কোনো অংশ থাকবে না। কেন? কারণ এখানে f এর মানটা 0, c এর মানটা 0, সো এরা বাদ। শুধুমাত্র x² + y² + 2gx = 0। এটাই হচ্ছে আমাদের এই ডিজায়ার্ড ইকুয়েশন, x² + y² + 2gx = 0। এখানে f এর ভ্যালু আমরা বসিয়েছি 0, c এর ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি 0 and g এর ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি
25 ডিভাইড বাই -6। এই কোশ্চেনটায় আমাদেরকে একটা বৃত্তের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দিয়ে দেওয়া আছে এবং বলা হয়েছে যে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত। আমরা জানি যে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের ফর্মুলা 2 × √f² - c। এটা হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ। এখন আমরা যদি এখানে তাকাই, এই 2x এটা হলো 2gx and 4y এটা হলো 2fy and -1 এটা হলো c। তো এখান থেকে আমরা বলতে পারি যে c এর ভ্যালু হচ্ছে -1 and এখান থেকে আমরা বলতে পারি 2f এর ভ্যালু হচ্ছে 4, দ্যাট মিনস f ইকুয়ালস টু আসবে 2, দ্যাট মিনস f² ইকুয়ালস টু আসবে হচ্ছে 4। এখন আমরা f এর ভ্যালু জানি, আমরা c এর ভ্যালু জানি, সেটা যদি এখন আমরা এখানে বসাই দিই তাহলে আমরা পাবো 2 × √f² ডিভাইড ইকুয়ালস টু 4 -1 মানে -1, দ্যাট মিনস 2√5। এটাই তাহলে হচ্ছে আমাদের এই বৃত্ত দ্বারা y অক্ষের যে খণ্ডিত অংশ তার দৈর্ঘ্য। এই কোশ্চেনটায় বলা হয়েছে এই যে বৃত্তটার যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেয়া আছে তার উপর এই বিন্দুটা অবস্থিত, অর্থাৎ একটা বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত। এখন বিন্দু যেহেতু বৃত্তটার উপরে অবস্থিত তাহলে অবশ্যই এই বিন্দুর xy ভ্যালু দিয়ে আমাদের এই বৃত্তের ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। এখন আমরা এখানে সেই কাজটাই করব। এখানে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে কি c এর মান এখানে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখন এখানে তাহলে বৃত্তের ইকুয়েশনে বিন্দুটা বসাই দিই। এখানে আমরা এখন x এর ভ্যালু -2, x এর ভ্যালু আমরা -2 and y এর ভ্যালু 3 and y এর ভ্যালু 3 আমরা বসাই দিব। তাহলে আমরা পাই 4 + 9 + 16 - 30 + c equals to 0, দ্যাট মিনস আমরা পাই c equals 1। তাহলে এই c এর মান এখানে কত হবে? আমরা বলতে পারি c এর মান হবে 1। আমরা এখানে কি লজিকটা অ্যাপ্লাই করলাম? যেহেতু বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত তাই বৃত্তের ইকুয়েশন এই বিন্দুর xy ভ্যালু দিয়ে স্যাটিসফাইড হয়। এই বৃত্তের ইকুয়েশনটায় আমাকে বলা হয়েছে m এর মান নির্ণয় করতে, এন্ড এখানে বলা হয়েছে যে বৃত্তের ব্যাস হচ্ছে 4। তো বৃত্তের ব্যাস যদি 4 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ এটা হলো 2, তার মানে আমরা এখানে বলতে পারি যে ব্যাসার্ধ এর ফর্মুলা g² + f² - c এটা ইকুয়ালস টু 2। এখন আমরা আমাদের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা দেয়া আছে এখান থেকে আমরা যেটুকু ডেটা পারি আমরা এখান থেকে কালেক্ট করি। এখান থেকে আমরা দেখতে পাই যে 2g ইকুয়ালস টু -4, দ্যাট মিনস g এর ভ্যালু হবে -2। আমরা তাহলে এখান থেকে g এর ভ্যালু জানলাম। তারপর এখানে আমরা দেখতে পাই এই পুরাটুকু হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা বলতে পাই যে c কনস্ট্যান্ট এর ভ্যালুটা হচ্ছে 8 + m। আর এইখানে আমরা দেখতে পাই যে কোনো y নাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে y হচ্ছে অ্যাবসেন্ট। তো যেহেতু y অ্যাবসেন্ট তার মানে কি নিশ্চয়ই এখানে ছিল হচ্ছে 0 × y ছিল, তাই y অ্যাবসেন্ট হয়ে গিয়েছে। তো তার মানে এখানে আমরা বলতে পারি যে 2fy সমান হচ্ছে 0, y এর কোনো y এখানে প্রেজেন্ট নাই, অ্যাবসেন্ট, এন্ড হেন্স আমরা বলতে পারি f এর ভ্যালু হচ্ছে 0। y অ্যাবসেন্ট তাই এখানে y এর কোএফিসিয়েন্ট সেটা হবে 0। তো তাহলে এখন এই ভ্যালুগুলো আমরা হচ্ছে আমাদের এই ব্যাসার্ধের ফর্মুলার মধ্যে বসায় দিই। g² এর ভ্যালু তো 2, তাহলে g² হবে 4 প্লাস f এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস c এর ভ্যালু হচ্ছে 8 প্লাস m ইকুয়ালস টু হচ্ছে 2, দ্যাট মিনস 4 মাইনাস 8 মাইনাস m ইকুয়ালস টু হবে 4, এন্ড এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাই m এর ভ্যালু আসবে -8। তাহলে এখানে m এর ভ্যালু -8, এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার -8। আমাকে এখানে এই 4টা অপশন দিয়ে বলা হয়েছে যে কোন বৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। এখন মূল বিন্দুতে যদি অবস্থিত হয় তাহলে আমরা জানি যে -g এর ভ্যালু হবে 0, -f এর ভ্যালু হতে হবে 0, বা ইন আদার সেন্স g এর ভ্যালু হতে হবে 0, f এর ভ্যালু হতে হবে 0। এখন আমরা এখানে অপশনগুলো টেস্ট করে দেখি। এখানে আমরা দেখতে পাই যে এটা তো 2gx, তাহলে এখানে আমরা বলতে পারি যে 2g এর ভ্যালু হচ্ছে 2, এখানে 2g এর ভ্যালু হচ্ছে -2, 2f এর ভ্যালু হচ্ছে 5, এখানে 2g এর ভ্যালু হচ্ছে 5, 2f এর ভ্যালু হচ্ছে 5। 2gx থাকে, 2fy থাকে, x আর y এর সহগ হচ্ছে 2g and 2f। যদি আমরা এখন এই ইকুয়েশনটার দিকে তাকাই, এখানে আমরা দেখব যে এখানে কোনো 2gx বা 2fy অপশনটা নাই, তাহলে এখানে g এর ভ্যালু হবে 0, এখানে f এর ভ্যালু হবে 0, কারণ এখানে কোনো x নাই, কোনো y নাই, সব x² and y²। অলসো আমরা যদি এটাকে অন্য একটা ফরম্যাটে লিখি তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে x - 0 হোল স্কয়ার
প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার। সেখান থেকে আমরা বলতে পারি যে রেডিয়াস হচ্ছে 2 অ্যান্ড সেন্টার এ কমা বি, এ হচ্ছে 0, বি হচ্ছে 0। তার মানে এই বৃত্তটার ইকুয়েশন অনুযায়ী তার কেন্দ্র হয় 0,0 বিন্দুতে। আমরা এই কোশ্চেনটা দেখি, এটা একটু ট্রিকি একটা কোশ্চেন। এখানে আমাকে বলা হয়েছে যে একটা বৃত্তের কোন বিন্দুটা অন্য আরেকটা বৃত্তের সবচেয়ে কাছে অবস্থিত। এখন আমরা এটা ডায়াগ্রামটা একটু চিন্তা করে দেখি। ধরি যে এই বৃত্তটার হচ্ছে এটা, অ্যান্ড আমরা ধরি যে এই বৃত্তটা হচ্ছে এইটা। এখন আমাকে বলা হয়েছে যে এই প্রথম বৃত্তের, এই যে আমার প্রথম বৃত্ত, এই বৃত্তের কোন বিন্দুটা আমার সেকেন্ড ডান পাশের বৃত্তের সবচেয়ে কাছে অবস্থিত। তো আমরা বলতে পারি সবচেয়ে কাছে অবস্থিত হবে কোনটা। আমরা যদি হচ্ছে সেন্টার থেকে সেন্টার চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই এ বিন্দুটা হচ্ছে ডান পাশের বৃত্তের সবচেয়ে কাছে অবস্থিত। এখন এইটা আমাকে নির্ণয় করতে হবে। আমরা এখানে অপশনগুলো দেখে আসি। এখন আমরা যদি আসলে অপশনটার দিকে তাকাই, আমরা খেয়াল করব যে এই যে প্রথম বৃত্তের যে ইকুয়েশনটা দেয়া, এটাকে যদি এখন আমরা হচ্ছে আমাদের এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে রেডিয়াস স্কোয়ার, এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কেন্দ্রই হচ্ছে -5 এন্ড -4, তো কেন্দ্র হচ্ছে 5,4। আমাদের এই বৃত্তটার কেন্দ্রই 5,4, তাহলে এটা তো বৃত্তের উপর অবস্থিত হইতেই পারে না। তাহলে প্রথম অপশনটা অলরেডি বাদ। তারপর আমরা বাকি দুটো অপশন এর দিকে যদি একটু তাকাই, আমরা খেয়াল করে দেখব যে আমাদের এই 3 নাম্বার অপশন অ্যান্ড 4 নাম্বার অপশন যেটা দেয়া আছে, এই 3 আর 4 নাম্বার অপশনের বিন্দু দুইটা এই বৃত্তের ওপরেই অবস্থিত না। তারা হচ্ছে কেউ হয়তো বৃত্তের বাইরে বা কেউ বৃত্তের ভেতরে অবস্থিত, তারা বৃত্তের উপরে অবস্থিতই না। একমাত্র আমরা এখানে দেখব যে এই 7,4 এই বিন্দুটাই একমাত্র এই বৃত্তটার উপরে অবস্থান করে। আমরা কিভাবে বুঝবো? আমরা হচ্ছে আমাদের এই বিন্দুগুলা, আমরা হচ্ছে এই বৃত্তের যে ইকুয়েশনটা দেয়া আছে, আমরা এই বৃত্তের ইকুয়েশনে এটাকে বসায় দেখব। আমরা এই বৃত্তের ইকুয়েশনটা তো এখানে দেয়া আছে, এই বৃত্তের ইকুয়েশনে একবার আমরা এখানে 5√2, 7√2 বসায় দেখব, আরেকবার আমরা এখানে 5/√2, 7/√2 বসায় দেখব। তো এই বৃত্তের ইকুয়েশনে যদি আমরা ওই বিন্দুগুলা বসায় দেখি, তো দেখবো যে তখন আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে না, বা আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে না। যেহেতু এই দুইটা বিন্দু ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারে না, তার মানে ওরা এই বৃত্তের উপরে নাই, ওরা এই বৃত্তের ইকুয়েশনের উপরে স্যাটিসফাইড হচ্ছে না, সো ওরা এই বৃত্তের ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারতেছে না। তার মানে ওরা বৃত্তের উপরে নাই, ওরা হয় বাইরে থাকবে, তা না হলে ওরা বৃত্তের ভেতরে থাকবে, বৃত্তের উপরে নাই। উপরে আছে কে? শুধুমাত্র দেখবো যে 7,4 এই বিন্দুটাই শুধুমাত্র এই বৃত্তের উপরে অবস্থান করে। এন্ড তাই যেহেতু বাকি 3টা অপশন যেহেতু এলিজিবলই না, তাহলে এখানে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই 2 নাম্বার অপশনটাই একমাত্র এখানে কারেক্ট অ্যান্সার।